আমি বেশি কথা বলবো না, সব কথা এসে গেছে। শুধু এইটুকু বলবো যে প্রিপেড মিটার এই নিয়ে আমরা প্রায় 3 বছর যাবত আন্দোলন করছি। 1 বছরের মধ্যে 3বার মানববন্ধন করে টিপিডিসি কার্যালয়ে, যে নারায়ণগঞ্জে ক্লিয়ারপুরে যে অফিস আছে, সেখানে চিফ ইঞ্জিনিয়ারের নিকট আমরা স্মারকলিপি প্রদান করি। বিগত 3 তারিখে, এই যে আজ থেকে 2 দিন পূর্বে, আমাদেরকে ওখানকার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বললেন যে আজকে ঢাকা থেকে পিডি আসবেন, এই যে এমএ সাহেব আসবেন, আপনারা দয়া করে আসুন, আপনাদের কথাগুলি বলুন। আমি সংক্ষেপে বলি, এই আলোচনাগুলি আমাদের কর্মকর্তারা নেতৃবৃন্দ বলেছেন। পিডি মহোদয় তার ব্যক্তিগত কাহিনী বলে শেষ পর্যন্ত তিনি বললেন, যখন আমরা তাদেরকে বুঝাতে সক্ষম হলাম, যে আমি যদি একটি পাঞ্জাবি বানাতে চাই, একটা টেইলারের কাছে যাব, টেইলারের কাছে আমি একটা কাপড় নিয়ে গেলাম যে আমি একটা সুন্দর একটা পাঞ্জাবি বানিয়ে দেন। টেইলার যদি আমাকে বলে যে এই কাপড়টা দিয়ে পাঞ্জাবি না বানিয়ে কলাওয়ালা একটি হাওয়াই শার্ট বানিয়ে দিই, আপনাকে খুব বানাবে। আমার দরকার হলো পাঞ্জাবি, পাঞ্জাবিতে আমার কোনো সমস্যা হয় না, তিনি আমাকে হাওয়াই শার্ট পরতে বলেন আমার কাপড় দিয়ে। তিনি উত্তর দিলেন যে লক্ষ লক্ষ, পিডি সাহেব উত্তর দিলেন যে লক্ষ লক্ষ মিটার ক্রয় করা হয়েছে, এগুলির কি হবে? তা আমরা সেগুলি কি আমরা জবাব দেব? এবং আমাদেরকে বলে আরেকজন এজিএম সাহেব যে আপনার ভাড়াটিয়া যখন চলে যায়, যদি ডিজিটাল মিটার থাকে, বিগত মাসে যিনি বিদ্যুৎ পুড়িয়েছেন, বিদ্যুৎ জ্বালিয়েছেন, আপনি তো বিলটা তার থেকে নিতে পারছেন না। খোঁড়া যুক্তি, যত সব খোঁড়া যুক্তি তিনি দেওয়া শুরু করলেন। তা আমি বললাম যে বিগত সরকারের আমলে যেই এই যে কি জানি বলে ভোটের মেশিনটা, ইভিএম মেশিন 3,500 কোটি টাকা, দ্বিতীয় দফায় 3,500 কোটি টাকার ইভিএম মেশিন ক্রয় করা হলো। আজকে কি সেই ইভিএম মেশিন ব্যবহার হয়? এই সরকার কি সেটা বহাল রেখেছেন? এটার মধ্যে চুরির একটা রাস্তা, এই চুরির রাস্তাটা বন্ধ করেছে বর্তমান সরকার, কারণ ভোট চুরির একটা কারখানা এটা। তা আমি তাকে যুক্তি দিলাম, যদি হাজার হাজার কোটি টাকার ইভিএম মেশিন যদি সরকার বাতিল করে থাকে, তাহলে প্রিপেড মিটার যে আগের সরকার এনেছে আপনারা সেগুলি বাতিল করুন। আর আমাদের ডিজিটাল মিটারে আমরা যে বিল দিয়ে থাকি, আমাদের বিল তো জমা থাকে না, বাকি থাকে না। যদি কোনো কারো অসুবিধা হয়, আগামী মাসে সেই বিলটা যুক্ত করা হয় জরিমানা সহ, সারচার্জ সহ, সেটা আমরা দিয়ে থাকি। তো এইগুলি যখন আমাদের একজন জননেতা ছিলেন, বিএনপির সদস্য সচিব মহানগরের টিপু সাহেব, তিনি তাদের কথায় সেই অফিসের কর্মকর্তারা তাকে ডেকে নিয়ে গেছেন, দাওয়াতি মেহমান তিনিও তাদের কথায় আশ্বস্ত হতে পারেন নাই। তিনি জনগণের কাতারে থেকে তিনি বলে এসেছেন, যতদিন পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী এবং বিদ্যুৎ মন্ত্রীর কাছ থেকে কোন সিদ্ধান্ত না আসবে, আপনারা কেউ মাঠ পর্যায়ে এই মিটার লাগাতে যাবেন না। আমি বলতে চাই, এই প্রিপেড মিটারটি জনগণের অত্যন্ত দুর্ভোগের একটা কারণ হয়ে দাঁড়াবে এবং দাঁড়াচ্ছে। 5 কোটি গ্রাহক আছে, বিদ্যুতের 5 কোটি গ্রাহক আছে, সেখানে মাত্র 77 লক্ষ বা 78 লক্ষ গ্রাহককে জোরপূর্বক তারা মিটার বসাতে পেরেছে। কয়েকদিন পূর্বে মিটারের পিছনে লিখে দিয়েছে এই মাসেই ডিজিটাল মিটারের বিল দেওয়া হলো, সামনের মাসে আপনার বাড়িতে প্রিপেড মিটার বসানো হবে। কেন? আমি তো সেটা চাই না। আপনার সুবিধার জন্য, আপনার পকেট ভারী করার জন্য আমি তো সেটা নিব না। আমাকে যন্ত্রণায় ফেলার জন্য আমি যন্ত্রটা আমি কিনতে চাই না। তো প্রিপেড মিটারটা যাতে নারায়ণগঞ্জ সহ সারা বাংলাদেশে যাতে প্রিপেড মিটারটি স্থাপন করানো হয়, আমি মাননীয় জেলা প্রশাসক মহোদয়কে অনুরোধ রাখবো। আমরা যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যেভাবে আমরা আবেদন করেছি, আপনি তো আমাদের নারায়ণগঞ্জের সব খবরই রাখেন, বিভিন্ন পর্যায়ে আন্দোলন হচ্ছে এই মিটারের বিরুদ্ধে। আপনি দয়া করে এটা ভালোভাবে ফলো আপ করে এটা মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে নজরে আনবেন। আর আমাদের নারায়ণগঞ্জের উন্নয়নের স্বার্থে এবং জাতীয় অর্থনীতিতে আমাদের যে অবদান, সে বি শ্রেণীর একটা জেলা। বি শ্রেণীর জেলা মানে কি? এখন একটা অফিসের একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা, দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা একটা
আছে না, ক্যাটাগরি আছে না, প্রথম শ্রেণীর কর্মকর্তার বেতন তার সুবিধা কি এক, বাড়ি ভাড়াটা এবার অন্য এক, তৃতীয় শ্রেণীর এক, তৃতীয় শ্রেণী কি এক। তা আমরা তৃতীয় শ্রেণী এটা অন্যান্য ওই যে মফস্বল শহর যেগুলি আছে সেটার মতো আমাদের এই জেলাটা করে রাখছে। কারণটা দেখায় সেটা যে আমাদের এখানে 5টা উপজেলা, 5টা উপজেলা মানে 6টি উপজেলা হলে পরে সেখানে প্রথম শ্রেণীর জেলা হবে। তো আমাদের প্রায় 40 লক্ষ লোক নারায়ণগঞ্জে বসবাস করে। একমাত্র কুতুবপুর ইউনিয়নে 2,10,000 ভোটার আছে। তার মানে সেখানে পরে 10 লক্ষ লোক বসবাস করে দিনের বেলা। একটা ইউনিয়নে 10 লক্ষ লোক বসবাস করে, 2,10,000 তো ভোটার আছে। মানুষ জনসংখ্যা আছে সেখানে স্থানীয় 4 লক্ষ, 4 লক্ষের উপরে, 4.5 লক্ষ। আর ভাসমান লোক সংখ্যা যারা নাকি বাইরে থেকে এসে কাজকর্মে যোগ দেয় প্রায় 10 লক্ষ লোক সেখানে বসবাস করে। এই কুতুবপুর ইউনিয়ন থেকে একটা উপজেলায় রূপান্তরিত করা যায়। কুতুবপুর অথবা ফতুল্লাহকে যদি আলাদা একটা উপজেলা করা যায় তাহলে পরে আমরা 6টা উপজেলা হয়ে যায় অটোমেটিক। কারণ জনসংখ্যা এত বেশি ঘনত্ব এখানে আর সারা বাংলাদেশের কোথাও নাই। আমাদেরকে বলা হয় ধনী জেলা। এবার বুঝি আমরা 6ষ্ঠ নম্বরে আসছি, নোয়াখালী প্রথম শ্রেণীর প্রথম ধনী জেলা হয়েছে এবার। তা দীর্ঘদিন আমরা ধনী জেলা ছিলাম, আমাদের ধনী জেলা বলা হয়। কিসের ধনী জেলা? আমাদেরকে শোষিত একটা জেলা, আমাদেরকে শোষণ করা হচ্ছে। তো যাই হোক, এই আমাদের নারায়ণগঞ্জকে বি শ্রেণীর পরিবর্তে যাতে বিশেষ শ্রেণীর জেলায় উন্নীত করা হয়, জেলা প্রশাসক মহোদয় আপনি দয়া করে এটা সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষাটা সেটা আপনি তুলে ধরবেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। আর মেট্রো রেলের সংযোগটা যেটা নাকি আমাদের এই মাননীয় প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মাসুম সাহেব বললেন, এটা আমরাও খবরটা জানি। কিন্তু এর আগে একবার মেট্রো রেলের 2-এর যে কানেকশনটা এখানে দেওয়া হয়েছিল সেটা কর্তন করা হয়েছে। আমরা চাইতেছি যে আমাদের মেট্রো রেল সংযোগটা যে এই সরকার আসার পরে দুইবার আমরা জানতে পারলাম যে আমাদেরকে যুক্ত করা হবে। আমাদেরকে যাতে ই করা না হয়, আমাদেরকে যাতে যেটা কি বলে আমাদের বিমুখ করা না হয়, আমাদেরকে বঞ্চিত করা না হয়, আমাদেরকে এই যে আশা দেওয়া হচ্ছে আমাদেরকে কার্যকরীভাবে যাতে আমাদের এটা পরিণত কার্যকরীভাবে মেট্রো রেলটা এখানে চালু করা হয় এবং দ্রুত যাতে এই কাজটা সম্পন্ন হয়। কারণ এখান থেকে কমলাপুর রেল স্টেশন কিছুদিনের মধ্যে চালু হয়ে যায়, ডিসেম্বরের মধ্যে চালু হয়ে যাবে কমলাপুর থেকে একেবারে সেই উত্তরা দিয়াবাড়ি পর্যন্ত। আমরা যদি নারায়ণগঞ্জ থেকে কমলাপুর এবং ঢাকার যে কোনো প্রান্তে যেতে চাই মেট্রো রেলে যেতে পারবো। দয়া করে আপনি এইটারও একটা আপনি সেখানে প্রধানমন্ত্রী বরাবরে লিখবেন। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে চাষারা থেকে সেই পুরনো রেল স্টেশন যেটা আমাদের এই রেল স্টেশনটি আগে ছিল জিমখানা এলাকায়। যখন 1886 সালে আপনার এটা নারায়ণগঞ্জ থেকে ময়মনসিংহ পর্যন্ত এই রেলটা চলাচল শুরু হয়। এই পূর্ববঙ্গে এই নারায়ণগঞ্জ থেকে ময়মনসিংহ পর্যন্ত রেল চলাচলটা প্রথম শুরু হয়। একমাত্র সেই আপনার এই যশোর অঞ্চলে একটা রেল লাইন ছিল। আর বাংলাদেশ থেকে এই নারায়ণগঞ্জ থেকে ময়মনসিংহ পর্যন্ত 1886 সালে এটা প্রতিষ্ঠিত হয়। পরে নৌ যোগাযোগের সুব্যবস্থার কারণে এটাকে বর্তমান স্থানে নিয়ে যাওয়া হয়। এখন এখানে যখন 18 বার রেল যায়, 18 বার রেল আসে, এখন কমাই দিয়েছে কিছুটা। তখন যানজটের সৃষ্টি হয়। রেলগেট 6টা রেলগেট, 1 নম্বর 2 নম্বর রেলগেট, তারপরে আপনার নন্দীপাড়া, কলাচিপা, তারপরে এই যে ইসলাম হার্ট সেন্টার এখানে চাষারা, তারপরে আপনার ওই চাষারা একটা, এই 6টা রেলগেটে যানজটের সৃষ্টি হয়। এর কারণে আমাদের যেটা আমাদের আলোচনা করে আমরা যেটা সিদ্ধান্ত এসেছি, এর আগেও জনাব জাহিদুল ইসলাম মিয়া সাহেব যখন মাননীয় ডিসি ছিলেন তার সভাপতিত্বে একটা সভা হয়েছিল এখানে। রেল সচিব এবং আপনার রেলের জিএম ছিলেন, ওনাদের উপস্থিতিতে এখানে সভা হয়েছিল। তারা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন এই চাষারা থেকে পিক আওয়ারের যে রেলগুলি যাত্রী সেবার রেলগুলি সেগুলি রেলগুলি চলবে চাষারা থেকে, আর অফ পিক আওয়ারে সেটা বর্তমান স্টেশন থেকে চলবে। এটার এখনও আমরা কোনো ফলাফল জানতে পারি নাই। সব ট্রেন এখন ভিতরেই চলছে, আমরা যানজটের নাকাল হচ্ছি। তো যাতে করে চাষারা থেকে এখনকার নারায়ণগঞ্জ রেল স্টেশন পর্যন্ত যতদিন পর্যন্ত না উড়াল পথে রেল লাইন সৃষ্টি হবে ততদিন পর্যন্ত যাতে চাষারা থেকে
কমলাপুর পর্যন্ত রেল চলাচলটা ভালো থাকে সেদিকে আপনি মেহরবানি করে নজর দেবেন। আর হাজীগঞ্জ দুর্গার সোনাকান্দা দুর্গ দুটি সংস্কার করে এটাকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হোক, এই আমাদের দাবিগুলি আপনি দয়া করে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট পেশ করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত সভাপতি, সম্মানিত উপস্থিতি।